শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছিলেন। তিনি কবে সাক্ষী দিবেন? আপনাদের সেই প্রতীক্ষিত চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব আজকে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। তিনি প্রথমেই অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল তার সাক্ষ্য দেওয়ার আবেদন মঞ্জুর করেন এবং তিনি একথাও বলেছেন আপনাদেরকে যে দোষ স্বীকারের পরে তিনি অনারেবল ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ সত্য প্রকাশের যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার অনুযায়ী সাক্ষ্য প্রদান করবেন। সেই অঙ্গীকার অনুযায়ী উনি সাক্ষ্য প্রদান শুরু করেছেন। সাক্ষ্য প্রদান শুরু করেছেন। সেই সাক্ষ্যের কিছু অংশ অর্থাৎ তার জবানবন্দির আংশিক এই অংশ রেকর্ড করা সম্ভব হয়েছে। বাকি অংশ লাঞ্চ বিরতির পর শুরু হবে। উনি ওনার বক্তব্যে ওনার ব্যক্তিগত জীবনের বিষয়টি তুলে ধরেছেন। উনি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না এটা জানিয়েছেন, তবে তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ওনাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয় এটা জানিয়েছেন। ওনার মেয়াদ শেষ হওয়ার পর অর্থাৎ অবসর হওয়ার পরেও ওনাকে কেন নিয়োগ করা হলো এই বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে পুলিশ বাহিনীতে ওনার পরবর্তী আইজিপি কে হবেন এই নিয়ে একটা গ্রুপিং লবিং সৃষ্টি হয়েছিল, বিশেষত এটা গোপালগঞ্জ কেন্দ্রিক যারা অফিসার ছিলেন তাদের মধ্যে। পুলিশ বাহিনীতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং লবিং বন্ধ করার লক্ষ্যে, দমন করার লক্ষ্যে বা ধামাচাপা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে ওনাকে প্রথমে 1.5 বছর এবং পরবর্তীতে আরও 1 বছর এক্সটেনশন দেওয়া হয়। এই এক্সটেনশন দেওয়ার পরে 5ই আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। 5ই আগস্ট দায়িত্ব পালন করে 6 তারিখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই কথা বলার পরে উনি তার পেশাগত জীবনের অর্থাৎ পুলিশ বাহিনীতে যোগদানের বিষয়টা বর্ণনা করেছেন। 1986 সালের ব্যাচের তিনি সদস্য। এএসপি পদে উনি 1989 সালে জয়েন করেছেন। বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে সিআইডি প্রধান ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন, আইজিপি হওয়ার আগে উনি র্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে 20 থেকে 22 সাল পর্যন্ত। এই সময়ের যে বর্ণনাটা উনি মূলত কয়েকটা ভাগে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে 18 সালের যে নির্বাচনের নিশিরাতের ভোটটা অনেকে বলে থাকেন, সেই রাতের নির্বাচন কার পরামর্শে কিভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন। এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এরপরে উনি এটা দেখে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে উনি র্যাবে জয়েন করেছিলেন। র্যাবে জয়েন করে উনি কি দেখেছেন সেই বর্ণনাটা করেছেন। সেইখানে উনি জানিয়েছেন যে র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দী আছেন এটা জানতে পেরেছেন। কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি, পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ, উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আরমানকে বন্দি করে রাখা হয়েছে। উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না, কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগ্যালি ডিসপোজাল করা হচ্ছে না কেন, এই বিষয়টাই জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর কাছে। একাধিকবার জানতে চেয়েছেন, তাকে বলা হয়েছে পরে জানাচ্ছি, কিন্তু ওনার দায়িত্বকালের পালনকালীন সময় ওনাকে এটা জানানো হয়নি। পরবর্তীকালে উনি পুলিশ বাহিনীতে ফেরত এসে আইজিপি পদে যোগদান করেন। তার কিছু অংশের বর্ণনা উনি শুরু করেছেন, পরবর্তী অংশের বর্ণনা উনি দিবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা পাঠানো হতো এবং সেই তালিকার ভিত্তিতে নির্যাতন চালানো হতো, কেউ মারাও যেত, সেই তথ্যগুলো এসেছিল। জি জি জি, এইখানে টিএফআই সেলে নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা প্রধানত মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা নয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো এবং এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং অপস এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে, অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ কেউ, কেউ অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে পুলিশ প্রধান, র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। আচ্ছা, এখনো আয়নাঘরের কথাটা উনি বলেননি, গোপন বন্দিশালার কথাটা বলেছেন। আয়নাঘরের বিষয়টি আছে বা নাই, এই বিষয়টি বা কি বলবেন, এটা আয়নাঘরের অস্তিত্ব সম্পর্কে আপনাদের কাছে আমরা প্রথম অবহিত হয়েছি, আপনাদের মতন সাংবাদিকদের কাছে। আমি বলি সেহেতু এই বিষয়টি আপনারা অবশ্যই জানতে পারবেন। আশা করা যায় ওনার বক্তব্য যখন জবানবন্দি শেষ হবে তখন পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে আসবে। মুখ্য মহানগর হাকিম আদালতে যে জবানবন্দি দিয়েছেন, এর বাইরে এখন পর্যন্ত নতুন কিছু কোনো তথ্য দিয়েছেন? উনি মুখ্য মহানগর হাকিমে আদালতে যে জবানবন্দি, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেই অনুযায়ী বক্তব্য দিচ্ছেন। ছোটোখাটো কিছু পার্থক্য হয়তো আছে, নতুন হয়তো কোনো জায়গায় ডিজি অ্যাপস নামটা বলেননি, নামটা বলেছেন এখানে, এই ধরনের মাইনর কিছু বিষয় আছে।